নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। জন আকাঙ্ক্ষার নানা রকম ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ডেটা শোনা যাচ্ছে চারিদিকে। কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন দরকার, রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের সমস্যাগুলিকে মোকাবেলা করার আর কেউ নেই। অন্যদিকে কেউ বলছেন যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে আমরা যে তিমিরে থাকার দরকার ছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব, সেজন্য নির্বাচন যথাসময়ে বা যৌক্তিক সময়ে হওয়া উচিত, তাড়াহুড়ার কিছু নেই। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় বা জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হলেও বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। অনেকেই তার ছাত্র নেতৃত্বের কথা এখনো স্মরণ করেন দল মত নির্বিশেষে। আমাদের সাথে আরও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জনাব আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদও এই সময়কার তরুণদের মধ্যে অন্যতম প্রধান স্বর, সুন্দর করে কথা বলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে যিনি মুখ্য সংগঠক, তিনিও আসলে প্রচুর টক শোতে যান, কথা বলেন। জনাব মাসুদ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি প্রথমে একটু জনাব ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই। ফজলুর ভাই, আপনি আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট। কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা শুনছেন দেশে বিদেশে, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ, আমি ওকে দেখি বিভিন্ন টক শোতে, খুব ভালো কথা বলে। আমি তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এক নম্বর হলো, আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন। তখন আমি ওই দলে ছিলাম না, এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়,
আমার আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে না জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে এই আমি আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে রাইট, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে প্রধানত সেদিন থেকে আল আল প্রধানত আলবদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব ওকে। মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে এই যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাপ কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজলু ভাই, এত আমি কথা। এটা হচ্ছে ফজলু ভাই, আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে জি। 3 জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না। বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল, বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না। তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। জি, এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া, অনেকে বলে পাশ করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা, তাদের গণায়। ওকে, আমার কথাটা বুঝেন। হ্যাঁ, আমার ওইটা আপনি দেখে নেন, আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল। যা ওকে, হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ, কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, হুম হুম, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন আচ্ছা, যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন না যে আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম ওকে, না। এটুকে এটুকে সেই এটুকে আমার জানা ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল? আমি বলি, বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম, এখানে হুম, অনেক ফুল আছে, এই বাগানে আচ্ছা, অনেক ধরনের ফুল আছে। ওকে ওকে, আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি। তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে, আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না। রাইট, 2006 সনের নভেম্বরের পরে, আমার আচ্ছা, কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ, জামাতও বিএনপি থেকে সরে গেছে। হুম আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, হুম 111 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি হুম তখন কিন্তু বিএনপিতে গেছি হুম দুঃসময়ে, হুম এবং আমি সব কথা বলে গেছি। হুম, আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত, হুম কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই হুম শুনবে। হুম হুম আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, হুম মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। ওকে, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি, কিন্তু ওকে। আপনারা বাস। আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন, কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন, সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা একটু হান্নান মাসুদের কাছে যাই। জনাব হান্নান মাসুদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমেই
আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাই, কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা, সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন, কি করবেন, মানে রাজনৈতিকভাবে সক্রিয় অর্থ অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন। সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে, হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানে আপনি ভূমিকা রাখছেন, কিন্তু কিভাবে রাখছেন, কি করছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন জনাব হান্নান মাসুদ। ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইকে। খালেদ মহিউদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। থ্যাংক ইউ, দীর্ঘ থ্যাংক ইউ। সময় ধরে ওনার এই টক শো মনে হয় আমি একটাও মিস দিই নাই। আর ফজলুল হক ভাই তো হচ্ছে ওনার সাথে দুই একটা টক শোতে যাওয়া হয়েছে। উনি যে প্রকাশ্যে বীরের বেশে কথাগুলা বলেন, ওনার একটা নিজস্ব অবস্থান আছেন, এবং উনি কখনো যতই সমালোচনা হোক, যত কিছু হোক, যতই ভয় থাকুক, উনি কখনো তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান নাই। এই দিকটা থেকে আমার ভাইকে অনেক পছন্দ। আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, আশপাশে আরো 30টি দ্বীপ আছে ছোট ছোট। এই দ্বীপ উপজেলায় দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে। আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ, প্রতি বছর প্রতিটি উপজেলার জন্যই বরাদ্দ হয়। আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়া থেকে ঘুরে আসেন, ওখানকার নট এ সিঙ্গেল একটা রাস্তা, একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে পাকা নেই। প্রতিটি রাস্তা ভেঙে চুরে এবড়ো থবড়ো অবস্থায় আছে। আর মানুষজনের যে কষ্ট, একটি মাত্র প্রায় 7.5 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল, যেই দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয়, সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল 50 শয্যা বিশিষ্ট, শুধুমাত্র 4জন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে। একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয়। ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে, মানে হচ্ছে মাছ ধরা। তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে, সেই মাছ ধরতে হলে তাকে 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা করে এভাবে দিতে হবে। এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জলদস্যু, উনি এটা চালু করে যারা এসেছেন। মাসুদ যদি একটু অনুমতি দেন, মানে জি আপনি ধরেন জি। বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে, সেটা আমি বাদ দেই, আমি আসলে জানতে চাই যে উম, এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন, মানে আপনার এটা ফজলু ভাই আমি আরো ভালো বলতো, আপনার লুকাস স্ট্যান্ডার্ডটা কি, মানে আপনি ওই না না না, এলাকার আমি একজন মানুষ অবশ্যই না আমি কি? অবশ্যই বলি, হুম, আমি হচ্ছি দ্বীপ উপজেলা, হাতিয়া উপজেলার একজন মানুষ, হুম, হাতিয়ার একজন নাগরিক, এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা, মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ। ন্যাশনালি আমি পরিচিত এই পাওয়া মানুষ। আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি, যার ফলে হচ্ছে হাতিয়ার একটি সংস্থা আছে, সমিতি আছে হাতিয়ার, যারা হুম, হচ্ছে সুশীল হুম, সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী, ওনারা একটা সমিতি করেন, হাতিয়া দ্বীপ সমিতি। তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে, বিভিন্ন কাছে আমরা যাই, যে হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এটা প্রয়োজন। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো আপনি কারোর সাথে দেখা হয়, আপনি হাতে আমি থেকে নিজেও ইলেকশন বলি, করবেন? আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি, যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ ভরে ছাড়ছে। কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে। হুম, এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন, জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, উনি হাতিয়ার জন্য অনেকগুলা কাজ করেছেন, কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই। ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আছে। যদি হাতিয়ার মানুষ চাই, আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আহ, তবে তার আগে হুম, আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা, আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে, হুম, যে জাতীয় পরিস্থিতিটা আছে, এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে আচ্ছা, হচ্ছে নির্বাচন হবে পরের বিষয়, তার আগে আমি যেন হচ্ছে হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা, যাতায়াতের যে অবস্থা, এগুলার একটা জা- পরিবর্তন আনতে চাচ্ছি। জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে, আমি একটু আপনার নজরে আনি। যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে, আপনার কথা, যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে। এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে।
খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ, আমি তার কোটেশনের মধ্যে রাখছি, আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে। তারপরও আমি এসব ছোটখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি। একটু কি আপনি বলবেন যে মানে না, জুলকারনাইন সাহেব ভাই আমার একজন সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। হুম আন্দোলনের সময়ে ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে, উনি অনেকগুলো অভিযোগ এনেছেন। হুম ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, উনি অনেকের কাছে শুনেছেন। আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই, আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান, হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে, আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি। এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে, হাতিয়া এটা বন্ধ। ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ, শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে। না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল, আপনি সেটা হাতিয়াতে চলমান না না থাকতো। মাসুদ ভাই, এবং এই ক্ষেত্রে মাসুদ যদি ভাই, হচ্ছে মাসুদ ভাই, প্রতিবাদ করার মতো কেউ থাকলে, ভাই আমি একটু শেষ করি, জি শেষ করেন। প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে। তো হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রূঢ় হয়, যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রূঢ় ভাষায় কথা বলছে, ও একটু হচ্ছে নিজেকে বেশি জনাব হান্নান হাইড করতে মাসুদ, চাচ্ছে। জনাব হান্নান তবে মাসুদ, আমি আমি বুঝতে পেরেছি। মানুষজনকে আমার প্রশ্নটা শুনেন। আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান, আগেও ছিলেন পরেও আছেন, মানে 5 আগস্টের আগেও ছিলেন, 5 আগস্টের পরেও আছেন। সেই সময় যে কাজগুলি চলতেছিল, ধরেন চাঁদাবাজি চলতেছিল, সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি? না চেয়েছিলেন না, আমরা বলুন তো। তখনও চেয়েছি কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই। আচ্ছা, কারণ হচ্ছে এখন আমাদের যে নিতে পজিশন পারতেছেন এর অত্যন্ত কারণ দুর্বল কি? ছিল। এখন নিতে এর পারতেছেন এর কারণ কারণ কি? হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে হ্যাঁ, তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে। ওকে। কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে। আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই, তাই তো? জি জি জি, অবশ্যই। এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আহ, আমাদের উপজেলাতে আমি বলবো হুম, মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি, ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। ওকে। মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। জায়গা থেকে। এখন 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 এমনকি আচ্ছা এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না, তোমাকে বিপদে ফেলতে হবে। ওকে, পরিষ্কার। বিভি- আমি একটু আমি 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 জনাব হান্নান মাসুদ, একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি। সরকার, আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান, চাঁদাবাজি বন্ধ করতে যান, তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে? পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? দেখেন হচ্ছে যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি, যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ, হুম তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। হুম একটা উদাহরণ বলতে চাই এখানে, দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গন জনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় হুম বিভিন্ন দাগ কেন্দ্রিক হুম বিভিন্ন এরিয়া ভিত্তিক। সেই ভূমি এটা বিএনপি আমলে মানে এর আগে জনাব ফজলুল আযম সাহেব এমপি ছিলেন, ওনার আমলে বন্দোবস্ত হয়েছে। কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই। কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের এই জায়গায় 16 বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই। রাইট। যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আরিফ স্যারের সাথে একদিন কথা বলেছিলাম তার যে মানে যে হচ্ছে স্যার যে এই জায়গায় হচ্ছে না, মানুষ আমরা লাঞ্ছিত একটু হচ্ছে, আমরা একটু এবং হচ্ছে প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে রাইট তারা এই জায়গায় হেল্প করে রাইট মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে। রাইট। জনাব হান্নান মাসুদ, আপনার কখনো এরকম সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবেরা আছেন, সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি যে প্রশাসনের যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেহেতু এখন আওয়ামী ফ্যাসিস্টের দোসরগুলা নেই, হুম হুম সেহেতু হচ্ছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে, সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা হুম। সহযোগিতা করছে এই এবং আমাদের জন্য এটা ধরেন ভালো হচ্ছে, সহজ ধরেন হচ্ছে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝাতে পারতেন, এরকম মনে আমি করতেছেন? একটা জিনিস মনে করি, বিএনপি ক্ষমতায় থাকলেও হুম যদি আমাদের সাবেক এমপি ফজলুল আযম সাহেব উনি যদি এমপি হতেন, হুম উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন। ওকে। কারণ উনিও
অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলা কাজ করে আচ্ছা, গিয়েছেন। ফ্যান্টাস্টিক, এটা আমরা ওনাকে এখনো এই জন্যই শ্রদ্ধা করি। ফ্যান্টাস্টিক। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি। ফজলুর ভাই, আমি আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি, গত 2, 3, 4 বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি। আহ, উম, আপনার কাছে কি কখনো মনে হয় ফজলুর ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার, আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলু ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে? বিচার বিভাগীয় হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না। আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। ওকে, পয়েন্ট 1। 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশো, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা। প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শুনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন। এগুলো আমি বলছি। আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি।
আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো ওকে। এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলেন। আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই। আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না সে তো সুসন্তান না। কিন্তু 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 ফুল ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় না এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশনে তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া। কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে। আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরেকটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো। আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একবারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে,
আমি কোন ক্ষমতার দ্বারে তো যে আমি আপনাকে, আপনি শুনছেন বুঝে আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু ওকে মুক্তিযুদ্ধ না মানলে আমি তাদের, আমি আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। ফজল ভাই, আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71-25 মানে 52 পরেই লাভ, 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা কি সামনে আছে? কম আসছে, মানে এটা আছে এক। আর দুই হলো ও, আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, না সে কিন্তু সে সে সুসন্তান না। কিন্তু 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 ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি, চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, আর ওরা বিএনপি করছে ব্যবহার ব্যবহার। করছে। আর আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ কারণ এই মাসুদদের নেতা হ্যাঁ সার্জিস আলম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। হ্যাঁ ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা। না, কিন্তু ফজলু ভাই, যে আমরা আমি জাস্ট আমরা আমি জাস্ট আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে, গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে। না, ও অনুষ্ঠানে যদি যায় না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। না, আমার তো ধারণা ওই ছিল শহীদ ইসলামিক ছাত্র মিনার, শিবিরের মিটিং এ বলছে নো নাকি। নো, আচ্ছা ইসলামী ঠিক ছাত্র আছে, না। শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য না আমার মনে সম্মেলনে হয় যে বলছে। ইসলামী ছাত্র শিবির, যাই হোক যাই হোক, আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলির আমি জবাব। আমি একটা কথা বলে দিই আপনাকে, জি যাই মনে করুক, হ্যাঁ যে যা মনে করুক, হুম যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে হ্যাঁ যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না। না কিন্তু এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু না। ফজলু ভাই ওরা আমাকে গুলি কিন্তু করে ফজলু ভাই মারিয়ে ফেলবে। কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় প্রত্যাহার রাখে করবে না। কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমি আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন, আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছেও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা। শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওইগুলা আমার কাছে এগুলা কোয়েন না তো। 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, হ্যাঁ ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। না আর না বিভ্রান্ত করেন দাদা না সেটা জাতিকে। দাদা এই এটা আর বিভ্রান্ত, আমি বললাম তো জি ইউনূস সাহেব এই কথাটা বইলা, হ্যাঁ উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আপনি আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম। না, কিন্তু এটা কি কত লম্বা মানুষ। এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন কোনটা? প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ জিতছেন, এটা ঠিক, উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক, কিন্তু জনপ্রতিনিধি না। ঠিক আছে, এটা আপনার মতামত, আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। সমান। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু অবার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি এই নিয়ে উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, দুইবার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। ওকে আচ্ছা আরে আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করেন, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে ফজলু ভাই। ফজলু ভাই উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ বললাম এই কথা বলে, বেশিরভাগ লোক মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে, এই কথা বললেন। এটা আপনি বলেন। আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক
বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আচ্ছা হয় ঠিক না, আছে, কেন বলবেন? ঠিক আছে। জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন, এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতার চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে চায়, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হান্নান মাসুদ। না, ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি, লালন করি। তো উনি, ওনারা আমাদের বাবার বয়সী। আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো, যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা, আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা। আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি, আমার বাবারা আমাকে নিয়ে, বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে, ছেলের পরিচয়টা দিতে বেশি পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি, যে হচ্ছে না ছেলেদের নামটা না একটু বড় সেটা ঠিক অক্ষরে আছে, লিখছে, আমরা সন্তানদের কারণ এখন গর্বই বোধ করি। আপনি তো একটু এখন কথা আসেন। 71-এর জি। বিষয়টা হচ্ছে, আমরা 71-কে নিয়ে সেই আমরা আমাদের 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম, সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের আজাদি, 71 আমাদের মুক্তি, 24 আমাদের অস্তিত্ব। আমরা 47-এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি, 71-এ এসে পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি, 24-এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি। জনাব মাসুদ, আমাদের জনাব কাছে মাসুদ একটু কোনোটাই ছোট করে, মূল্যহীন নয়। জি জনাব মাসুদ ছোট করে একটু জানতে চাই, মূল্যহীন কোনোটাই নয় সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম, তাই তো? না, আমাদের কাছে তিনটাকেই আমরা একই, হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি, তবে হচ্ছে তার 24 মধ্যে সবচেয়ে বেশি ভালো, 71-এর গুরুত্ব 24 অবশ্যই বেশি। না 71 এর না গুরুত্ব না না 24 না না, না। সেটা বলছি না। 71-এর গুরুত্ব সবচাইতে বেশি, কারণ ওকে। এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে। এর জন্য 71-কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। ফজলু ভাইয়ের কয়েকটা বিষয়ে আমার কথা বলতে হচ্ছে আজকে। ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর, যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান। তবে আমি এই কথাটাকে, ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি। একই কথা, একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে, মুক্তিযুদ্ধের সমালোচনা করলে, মানে আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা হয়ে যায়, এবং হচ্ছে তারা রাজাকার আল বদরের সন্তান হয়ে যায়। না কিন্তু স্বাধীনতার 54 বছর পরে মাসুদ, আমি একটু কিন্তু মাসুদ ভাই একটা ছোট করে, ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনার ক্ষেত্রে খুবই সত্য। আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে, উনি বলতো রাজাকারের সন্তান। আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতেছে না, উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে বা এটা না বলছে? না না, ফজলু ভাই তো ফজলু ভাই, স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে আমি চাচ্ছে। স্পেসিফিক্যালি বলছি হ্যাঁ, যে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে, এটা তো সমালোচনা যে কেউ করতে পারে, এক একজনের মতামত এক এক ধরনের থাকতে পারে, আমি সেটা মনে করি না। আমি বাইকে দেশপ্রেমিক বাংলাদেশী মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে করি। কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে, তারা হচ্ছে এরকম কমেন্টস করে, যারা তারা হচ্ছে রাজাকার আল অ্যাবসলিউটলি, বদরের সন্তান। কারণ তিনি তো আক্রমণ হচ্ছে- করতেছেন জামাত শিবির রাজাকারের এই এই আমি ব্যাপারটাকে। একটু কথা বলি, আমি উনি বলি তো আর বাংলাদেশের উন্নয়ন করতে- 2014 পর্যন্ত একই মঞ্চে জামাত শিবিরের সাথে, জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল, তখন ফজলু ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম। আজকে যখন বিভাজন চাই, আমরা 54 বছর পর আর বিভাজন চাই না। আমরা 24-এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল, সেভাবে ছাত্র শিবিরও ছিল, যেভাবে বিএনপি ছিল, সেভাবে জামাতও ছিল। আমরা বলছি আপনার রাজনীতি, সবাই রাজনীতি করুন, কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না, আপনার বিভাজনের রাজনীতি না করা হইলো, কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন, এই আন্দোলনটা করছে শিবিররা, এই আন্দোলনটা করছে শিবিররা, পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির, জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিছে, বিএনপি করে নাই, বামরা করে নাই। কখনো বলি না, হ্যাঁ, আমরা এটা কখনো বলি না। আমরা কোত্থেকে শুনলাম এটা তুলে ভাই? ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম। শিবিরের প্রোগ্রামে গিয়েছে, সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে, সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে, আমি এরকম শুনি নাই।
আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে, ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে, বিএনপি কে বলি যে হচ্ছে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে? আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন, অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না, এটা হতে পারে না। আমরা কর জুড়ে আমাদের অগ্রজ অগ্রজদেরকে বলবো, আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো, আপনারা আগামীর বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না, বিভাজন তৈরি করবে না। এই একটা বিভাজনের কারণেই, এরকম একটি বিভাজিত জাতিসত্তা তৈরি করেই আওয়ামী লীগ 16 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না। আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মানে আমি প্রশ্নটা কেন করলাম, ধরেন এখন কি এরকম মনে হয় 71 মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজি গাজি বলে ঝাঁপায় পড়বেন? অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন 71-এর কথা বলা যায় না, এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, এখন এটা কথা বলা যায় না। আপনারাও বলেন না কিন্তু খুব বেশি, মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি, জানের দাবি। তার আগ পর্যন্ত কিন্তু মানে আমি জানি না, মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা গিয়ে আমরা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি। আপনি আমার প্রতিটি টক শো দেখবেন, আমাদের ভাইদের টক শো দেখবেন, যারা যেখানে বক্তব্য রাখছে, মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে সেখানেও একই কথা বলেছে, বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের জন্য লড়াই করবে, অন্য কোনো দেশকে সার্ভ করবে না। সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না। আমরা এখানে একতার কথা বলি, একটা জাতীয় স্বার্থে একতার কথা বলি। বিভাজন থেকে, যে বিভাজন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার 54 বছর পরে, আজকে ভাই আমাকে 1 মিনিট বলতে দিবেন, স্বাধীনতার 54 বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান, আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই। কারণ আমরা যারা স্বাধীনতার 30 বছর পরে, 25 বছর পরে, 20 বছর পরে জন্ম নিয়েছি, আমাদেরকে সেই একটা রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বলে আমাদেরকে একটা ট্রমা সৃষ্টি করা দিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি গেস্ট রুমে নির্যাতন করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি ভোট চুরি করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে 1 মিনিট হইছে এবার আপনারা এবার মাসুদ একটু 1 মিনিট হইছে, আচ্ছা আরো 30 সেকেন্ড, ঠিক আছে। আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তানপন্থী বলে ইয়া করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলা হবে। সামনের দিনে যারা এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ, আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু। এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান সবকিছুকে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা সিওর মতো চালাইতো, একটা কর্পোরেট জায়গার মতো, কারো কথা টথা কিছু শুনতো না। আমরা তো এটা বলতে চাই। শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন, শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদীতা, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের উত্থান ঘটবে। আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন? আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ, সেই কাগজের মধ্যে 1.5 মাস ধরে এটা ছাপা ছিল, কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধরা ভুল করছে, মুসলমানরা বিপদে গেছে, এটা ছাপা ছিল। এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি, বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার, মানে স্বাধীনতা কি শেখ হাসিনার, মানে এটা কেমনে কমো আমি, এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। দেখেন খালেদ মহিউদ্দিন ভাই, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত, এবং এর প্রতিবাদ আমরাও জানিয়েছি।
আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র যে সংবাদ পত্রটি মাসিক, সেটাকে আমরা বলছি সেটার এডিটর, সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না, তাকেও আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকেই স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই। আমি দেখেছি তাদের মধ্যে, আমি অনেক শিবির সন্তানকে দেখেছি, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যেটা ছাত্রলীগ এত ইনভলভ হতো তাদের মধ্যে তার ন্যূনতম নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি। আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আমি অবশ্যই এই ব্যাপারে জনাব হান্নান মাসুদের সাথে আমি একমত। জনাব হান্নান মাসুদের সাথে একমত। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন। আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি এই কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। কিন্তু একটা কথা ভাই, আমরা তোমাদেরকে বলি, চেয়েছিলাম যে হচ্ছে যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো, তাহলে 14-18 যখন তাদেরকে ধানের শীষ তুলে নিলেন, তখন কেন আমার ফজলুল প্রতিবাদ করেন? আমি তোমার বাবা, তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই, তুমি একটু শুনো। কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো, যারা একদম বিপ্লব করছো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না। আমি আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শুনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো? কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ। আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল। বীজ ফলাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো। 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে ফজলু ভাই, একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে হয় নাই? একদম, কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো। 17 বছরে হয় নাই। এটার উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে। কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। ফজলু ভাই, আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন, ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় ও জন্মগ্রহণ করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকা মুক্তিযুদ্ধ কারা করছে? এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে
ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম, বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা, যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু তোমরা যে ফজলু ভাই, আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো এটা প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে ও দাবি করে যে এডিটর এটা দেইখা দেখে নাই সেটার, এটা তো ওর অবস্থান, অনেকেরও অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে, জামাতের নিচে কতদিন হয়েছে? আপনি তো নিচে না 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 নেই তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, না ফজলু ভাই, সভাপতি যে, ফজলু ভাই যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি, আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না না, আপনি ছেলেদের সাথে আলাপ করেন, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন, মুক্তিযোদ্ধার একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরের, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই, আপনি আমার ওই বক্তব্য শুনবেন, আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে, আমি আর বললাম না, শেখ মুজিবুর রহমান রে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে। আমি বলছি, এটা উনারা বলছে, আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে। এটা যাওয়ার কথা ছিল চিটাগাং, কিন্তু এটা টঙ্গী গিয়ে। কিন্তু ফজলু ভাই, আমার একটা আফসোস কি জানেন, যেই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এটার কারণটা কি? আসলে না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে, মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না, আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে, তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো, আমি বলি তো সেইটা। শুধু ট্রেন ভুল পথে চালানো না, মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হইছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না, আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না, আমার মনে যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে, বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি
বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। আমি একটু জনাব হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন, ফজলুল ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় বলেন, এবং ফজলুল ভাইয়ের সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ। উনি তো আপনাদের বিরোধিতা করেন না, উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার 54 বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা। এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে, এটা ওনারও কথা আছে, আপনাদের সবার কথা আছে, কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা, নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা? জনাব হান্নান মাসুদ। না, আমি আসলে ফজল ভাই অনেক পছন্দের মানুষ। আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি ভাই কোন একটা বদ্ধমূল ধারণা ভাইয়ের মধ্যে আছে। উনি যে ধারণা থেকে বারবার এটা বলতে চেষ্টা করতেছেন যে হচ্ছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণই করি না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ অস্বীকার করি। আমি জানি না ভাইয়ের মধ্যে এই বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো, যেখানে আমাদের আজকে কালকের প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানগুলো যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি, তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে হচ্ছে আমাদের এখানে আছে কি নেই, আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না। আমরা যেখানে আমরা তিনটাকে ইয়ে করছি, আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গাইয়ে রাখছি। তারপরও যদি বলেন মাওলানা ভাসানী সহ, যে তারপরও যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করি না, তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে, কিন্তু বাবারা কেন ভুল বুঝে, বা সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে, বাবারা ভুল ব্যাখ্যা করে, তখন এই সন্তানরা কার কাছে যাবে? আপনার কাছে কি মনে হয় জনাব মাসুদ, আপনার কাছে কি মনে হয় জনাব মাসুদ, এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি? আমি আপনার কাছে কি মনে হয় বদ্ধমূল জনাব মাসুদ, আপনার কাছে কি মনে হয় ভুল বোঝার কি কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? এটা বদ্ধমূল ধারণা থেকে জন্মাচ্ছে। আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আহ, ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আমিও একই ভাষায় এর চাইতে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি ছাত্র সংবাদের এডিটরকে, সম্পাদককে, এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে, দুইজনকে আইনের আওতায় আনা হোক। আমরা এটা প্রতিবাদ করেছি, আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি। তারপরও উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে 10 মিনিট উনি না টানা মানে আমাকে এই ব্যাপারটা তো আমি যে তোমাদেরকে ভালোবাসি, তো মাসুদ ভাই প্রশ্নবান দিচ্ছিলেন আমি জানি না। আমি এখানে কয়েকটি কথা বলি। হ্যাঁ। ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে, জামাত নিয়ে, শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন। 2018 সালে জামাত নেতারাও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন, ভাইও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন। সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কায় ইলেকশন করতেছে আমি সেই মার্কায় ইলেকশন করব না, আমি আজকে বলতাম হ্যাঁ জামাতরা আসলে সেই 2018 সালেও স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু জনাব হান্নান মাসুদ একটা কথা বলি, জনাব হান্নান মাসুদ, 2024 মাসুদ একটা কথা বলি, আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর, নতুন পথের দিশারি, তাই না? আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন, এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন এইটা দিয়ে আপনাদের আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করতেছেন। গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম তো। মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। ফজলু ভাইরা যেটা আমরা যেটা সিস্টেমে আমরা আগাচ্ছি, আমরা যেটা কারণ হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাঁদা নিচ্ছি এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই। আমি কয়েকটি কথা বলতেছি আসলে ওই ধারণাগুলা থেকে। আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক। আমি বলছি কথাই, হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি মাসুদ শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক, এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে। আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই 54 বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষে শক্তি থাকা যাবে না, যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, পার্সন টু পার্সন ধরে। কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতারে আনতে চাচ্ছি না একজনের কথার জন্য। আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে
আজকে বিএনপি 31 দফা দিয়েছে, অনেক প্রশংসা করছে, এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে। কিন্তু আজকে আমি একটা কথা বলি যে 2018 সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে। সেই রাতের ভোট করার পরে সেই সংসদে, রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় 4 বছর না না ওনারা আপনারা সংসদে না ছিলেন। না জনাব মাসুদ, আমি একটু বলছি, আপনারা আজকে বিএনপির যখন সমালোচনা কেন করতেছেন? মানে বিএনপির আজকে কাজের যখন সমালোচনা। না না আজকে না আমি আজকে একটু যদি বিএনপি সমালোচনা বলে, করছি। আজকে যদি বিএনপি আম- বলে বিএনপি 19 সালে ইলেকশনের পরে সংসদে 5 জন বসে 5 বছর আন্দোলন করার ফলেই 24 সালে এরকম একটা পজিশন হয়েছে, যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন। আমি আমি নীতির জায়গা থেকে বলছি, ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না। ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন, গাছের চারা লাগান, গাছ বড় হয়, ফসল ফাঁকে, কিন্তু প্রতিবারই একবারও ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই। না না, প্রতি ফসল বছরই এইবারই পাকছে। প্রতি উনি বছরই বলছেন না, ফসল এইবারই পাকছে। ফসল পাকতে 16 বছর লাগে না। সেই 2013 সালে কোন ফসল 2013 পাকতে সালে নিশ্চয়ই 16 বছর বেগম লাগে। জিয়ার 2013 সালে বেগম জিয়ার বাসার সামনে 2টা করে 4টা টাক সরাতে পারলে সেই দিনই ফসল কেটে ঘরে তোলা না, যায়। সেইটা তো আপনি, সেই দিন ঢাকা শহরে এত নেতারা পারে না। আমি আমার বলি মনে হয় যে জনাব প্রতিবারই মাসুদ, ফসল জনাব মাসুদ আপনি কেটেছে। কথা শেষ করেন। যতবার মানে আপনি, আন্দোলন হয়েছে, জি, আপনি ফসল না পাকলে কেন আপনি 150 দিন কেন অবরোধ পালন করছেন? তাহলে ফসল না পাকলে কেন আপনি এটা করছেন? আমি বলছি যাতে ফসল কাটার জন্য যে তারুণ্যের শক্তি প্রয়োজন ছিল, সেই তারুণ্য শক্তির সাথটা আমরা করতে পেরেছি। আমরা সেই জায়গায় আমাদের মুরব্বীদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা ওনাদের কাছ থেকে না না নিয়েছি। জনাব আমরা মাসুদ, সেই আপনারা জায়গাটাকে জনাব অবশ্যই মাসুদ শ্রদ্ধা করি। এইটাতে আমি শুধু আপনার একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে, কোনো রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াতে দিছে কিনা সেটা আপনারা দেখবেন, এবং আপনারা এটা খুব ভালো করে না জানেন। না না, আপনারা কিন্তু খালেদ রাজনৈতিক ভাই, আন্দোলন করেন আমি নাই রে ভাই, এটার সাথে আপনারা কিন্তু এটার রাজনৈতিক সাথে আন্দোলন করেন নাই, এটার আপনারা সাথে চাকরি আন্দোলন এটার করছেন, সাথে চাকরি আন্দোলন এটার করছেন, সাথে রাজনৈতিক আন্দোলন এটার সাথে করতেন, না না, আমি করতেন আপনার ওই সাথে সময়। এর বিরোধিতা করছি। আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং হুম, আমি সহ আপনি দেখবেন 2024 সালে, ভাই একটু একটু বলেন। একটু আমি সহ হুম, আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা শুধুমাত্র এই 24-এ এসে এই আন্দোলন করেছি তা না। 2000 সেই 28শে অক্টোবর পল্টন ময়দানে আমরাও টিয়ার গ্যাস খেয়েছি। হুম। 2024 সালের 6 জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে, সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের 7 জানুয়ারি ভোটের বিরুদ্ধে। আপনারা একটা কারা? মাত্র মিছিল। আপনারা কারা? আমরা সেদিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আর বিশ্ববিদ্যালয়ে আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি শাহবাগ অভিমুখে। ওকে, ঠিক আছে, 6 জানুয়ারি। আপনাকে সুতরাং আমাদের এই থ্যাংক ইউ, আন্দোলন আপনাকে আমি থ্যাংক always ইউ। রাজনৈতিক ছিল। এবং একই সাথে ভাই, একই সাথে কোন রাজনৈতিক আন্দোলনে বিএনপি বা হচ্ছে জামাতের কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে? বাট এই আন্দোলনে করা হয়েছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে। সুতরাং সরকারকে দোষ দিয়ে আওয়ামী লীগ সরকার এটা করেছে, দাঁড়াতে দেয় নাই, সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত। কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় একটা জটিকা মিছিল করে, রাতের বেলা যে আওয়ামী লীগ নেতাদের বাসায় থাকলে সেই আন্দোলন অবশ্যই সফল হবে। জনাব আনন্দ মাসুদ, আপনি বোধহয় একটু কিছু বাস্তবতা বোধহয় একটু আপনি দূরে সরতেছেন। যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল, আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল। সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেওয়া যাবে না, কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না, সেটা আপনারাও বারবার বলেছেন। এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানে হয়। আপনি শেষে আবার 1 মিনিট বলবেন, আমরা 1 মিনিট একটু জাস্ট ফজলু ভাইকে শুনে আসি। যে আমরা ফজলু ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি ওদেরকে এত নিন্দা মন্দ করেন, কিন্তু কোন সময়টা আসলে বাংলাদেশে স্বাধীনতার চেতনা দিয়ে পরিচালিত হয়েছে, একটা সময় যদি আমাদের বলতেন। না, আমি মাসুদকে আমি ধন্যবাদ জানাবো একটা ব্যাপারে, যে 18 সনে আপনি ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন, জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন। আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশনে, ওর এই কথাটার মধ্যে কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব। আমি যদি না করতাম তাহলে ভালো হতো, তাইলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো। কিন্তু মাসুদকে আমি বলতেছি, ধানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না, ধানের শীষ মার্কাটা বিএনপির। এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না। তাদের যে দাঁড়িপাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই, আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল, শেল্টার নিছিল। সেই শেল্টার মাস্টারকে যেদিন 5ই আগস্ট ঘটলো, মাসুদ স্বীকার করুক আর না করুক, জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা,
স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে হুম, কইরা তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে, বিএনপি কে বনি সদর বানায় ফেলবে এবং বিএনপি হইল দুই সাপের এক বিষ, নৌকার দানের শীষ হয়ে যাবে। এইটা জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে। আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে এক, হুম, এই কারণে আমি জামাতের অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালে গুলো লাগছে। মাসুদরা যেটা করে, এটা মাসুদরা একটা দল করুক, আমার বাবারা একটা দল করো হুম। সুন্দর করিয়া, এবং তোমরা মানুষকে বুঝাও কোন পথে তো তোমরা যাবা। তো তোমরা যদি মেজরিটি হও, আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানায় রাখলাম, এই ব্যাপারে কোনো আমার ডিফারেন্স নাই। আর আপনি যে বলছেন যে 1 মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে হুম, জিনিসটা মানে সময়টা ছিল, সেই সময়টা হলো 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর 1972 সন, মানে মোটামুটি ভাবে। হ্যাঁ জি, 10ই এপ্রিল 1971 সাল 1972 থেকে, থেকে, 10ই এপ্রিল 1971 সাল থেকে। 71 না, 10ই এপ্রিল 1972, মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি, ওকে। থেকে 4টা এবং আলটিমেটলি 16ই ডিসেম্বর পর্যন্ত ট্রেন, মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? ওকে। তখন 309 ঘন্টা হুম, বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি হুম, বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো, পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম, ওইটা কি বলছে, কবর দিয়ে দিতে চায়। বিরোধিতা তো একটু এমনিই করি না। হুম, তা এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16ই ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে 73 হুম। ভোট হয়েছে 39টা সিটে। ওই ওই সরকারের আমলেই 39টা সিটে আমার ভোট আমার সঠিক হয় আমার নাই। মনে যায় এই ফজলু ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে দিচ্ছে। কিন্তু 72-এর সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো শ্রেষ্ঠ সংবিধানগুলি, সবচেয়ে না, ভালো সংবিধানগুলি একটা? না, শ্রেষ্ঠ সংবিধান এক। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধানের একটা, ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে না প্রধানমন্ত্রীর না কাছে। না, 70 অনুচ্ছেদ আমি আপনাকে বলি, হ্যাঁ, 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো হইলে 54 কে 55 কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70 না, এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না, আমা- আবার আমা- বললাম। আমা- আমি আমি 70 72-এর আমি সংবিধানে সমর্থন ফজলু, করি আপনি না। খালি 72-এর সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো না। হাওয়েভার আসেন, আপনি আমি আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত, একটু সময়ও নিয়ে আসা উচিত। সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে 72-এর সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না। কিন্তু ফজলু ভাই একদম চমৎকার ভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে 1972 সালের 10ই এপ্রিল থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 16 গণপরিষদ, ডিসেম্বর 16 ডিসেম্বর পর্যন্ত, 4 নভেম্বর হ্যাঁ হ্যাঁ, 16, আপনি 16 ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন, তাই তো? বলছি, কারণ 16 ডিসেম্বরে গিয়ে এটা কার্যকরী হইল। ওকে, 16 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কার্যকরী হচ্ছে, আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না। আমরা 1 মিনিটে জনাব আব্দুল হান্নান মাসুদের কাছেও শুনবো। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা একটা নতুন রাজনৈতিক দল যে করতে যাচ্ছেন বা যে দল যে করবেন, সেটা আসলে কোন আদর্শে পরিণত, মানে পরিচালিত হবে, আপনি 1 মিনিটে সেটা একটু বলবেন কিনা, বা সেটা বলার একটু সময় হবে কিনা? দেখেন হচ্ছে, আজকে এখানে বিএনপি যে দলটি, তারেক রহমান, বেগম জিয়ার আপসীনতা, তারেক রহমান যে হচ্ছে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব দিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে আজও হচ্ছে আমরাও বেগম জিয়ার জন্যই বিএনপি কে ভালোবাসি। কিন্তু যখন আমরা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি দেখি, তখন আর আমরা ভালোবাসতে পারি না। কিন্তু বেগম জিয়া যতদিন আছেন, যতদিন বেগম জিয়ার এই আপসীনতা আমাদেরকেও পথ দেখিয়েছে, আমরা ওনাকে শ্রদ্ধা ভরে সবসময় বাংলাদেশের সবার মাথার মনি করে রাখবো। তো এই জায়গা থেকে আজকে আমরা যেই পলিটিক্যাল পার্টিটা করতেছি, আমরা মনে করছি এবং আমরা দেখছি আমাদের এই প্রজন্মকে, গতানুগতিক যে রাজনৈতিক ধারা চলে আসছিল, সেই রাজনৈতিক ধারা আমাদেরকে সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ জন্মস্থান উপহার দিতে পারেনি।
আমরা যারা জন্ম নিয়েছি, জন্মের পর থেকে আমরা এখানে অনিরাপদ বাংলাদেশ পেয়েছি, এবং আমাদের এখানে রাজনৈতিক এবং হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাহীনতাই পেয়েছি। আমরা দেখেছি হত্যা, গুম, নির্যাতন। হুম, আমরা এর বাইরে থেকে আমরা মনে করি এর জন্য শুধুমাত্র আওয়ামী লীগ দায়ী না, সে 72-এর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত রাজনৈতিক দলগুলা গড়ে উঠেছে তারা হুম, কেউই আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ দিতে পারেনি। হুম, পাশাপাশি ফজলুল ভাইয়ের কাছে যদিও হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনা ধরে যে ইয়াটা 72-এর উনি 72-এর 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর বলেছেন, আমি এই ক্ষেত্রে হয়তো আমার কিছু জানাশোনার ভুলও হতে পারে, ভাইয়ের কথার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মূলত স্বাধীনতার সেই সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে মূলনীতি ছিল, সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনীতি চলেছে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে যে রাজনীতি হচ্ছে, সেটা মেজর জিয়ার সেই 4 কি 4.5 বছর, সেটাকে আমি বাংলাদেশের সোনালী যুগ বলে মনে করি আর কি। মানে তো হচ্ছে মেজর জিয়ার মানে জিয়াউর রহমান সাহেব শাসন ক্ষমতায় আমলটাকে আমি শাসন বাংলাদেশের স্বর্ণযুগ মনে শাসন করি। আমল মানে কি এবং উনি সেই যখন সময় উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ওকে বাংলাদেশের মানুষকে মানবিক মর্যাদা দিয়েছেন, এই দেশের মানুষের সাথে তিনি মাটি কেটেছেন, এই দেশের মানুষকে ধারণ করেছেন। ওকে আমরা সেই রাজনীতিটাই আমরা সামনের দিকে করতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষকে ধারণ করে, খেতে খামারের মানুষদেরকে সাথে নিয়েই ওকে আমরা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ, বিএনপি যে থেকে সেটাকে আমরা ধারণ করে, এবং 24-এর যেই লক্ষ্য সেটাকে আমরা অর্জনের জন্যই আমরা আমাদের যে রাজনৈতিক দল কাজ করে যাবে। থ্যাংক ইউ। হাতিয়া থেকে যদি বিএনপিতে আপনাকে নমিনেশন দেওয়া হয়, ধানের শীষ অফার করা হয়, তাহলে নিবেন? দেখেন হচ্ছে, বেগম জিয়াকে শ্রদ্ধা করি, হুম, সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু আসলে হচ্ছে আমি চাই যে হচ্ছে আলাদা আমাদের যে রাজনৈতিক দল নতুন আছে। রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি, আমরা সেই নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলে সেই ব্যবস্থা হাতিয়ার মাটিতে একটি বীজ বপন করব, সেই হাতিয়ার মাটি থেকে এটা আমার মনে আরো হয় যে বড় গাছে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জনাব হান্নান মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফজলুর রহমান ভাই, আপনাকেও আমরা